হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11-এর সেমেস্টার 2 এর ফ্রান্সিস বেকনের বিখ্যাত এসে অফ স্টাডিজ। এই এসেটা মাত্র 500 ওয়ার্ডের হলেও এর গুরুত্ব অপরিসীম, কেননা এখানে আমাদেরকে প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন শেখাচ্ছেন অফ স্টাডিজ নিয়ে, অর্থাৎ পাঠ নিয়ে, পঠন নিয়ে, যে আমরা কেন পাঠ করি, পাঠ করার উপকারিতা, পাঠ কত প্রকার, এবং তিনি এটাও বলেছেন যে বিভিন্ন স্টাডি কিভাবে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সমর্থ করে তোলে। তাহলে আমরা প্রবন্ধটি শুরু করার আগে প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন সম্পর্কে দু এক কথা জেনে নিই। ফ্রান্সিস বেকন সেই সময় উদিত হয়েছেন যেই সময় চারিদিকে প্লে ও পোয়েট্রির অত্যাধিক পরিমাণে চর্চা চলছে, যেই সময়ে শেক্সপিয়ার রাজ করছে। কিন্তু তিনি সেই সময়েই এক ভিন্ন স্বাদ নিয়ে এলেন, অর্থাৎ এসে নিয়ে এলেন, এবং তিনি এই এসের জন্য এতটাই বিখ্যাত হয়েছিলেন যে তাকে ফাদার অফ ইংলিশ এসেইজ বলা হয়। ভিডিওটা বেশি বড় না করে চলো আমরা এবার টেক্সট শুরু করি। তবে লাইন বাই লাইন পড়ার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট লাইন বলে দেবো, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে, এবং এরপর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। প্রথম লাইনটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। এখানে ফ্রান্সিস বেকন বলে দিচ্ছেন যে আমরা কেন পড়াশোনা করি। ডিলাইট পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। ফর অর্নামেন্ট, আমরা যেমন গহনা পরি লোকদেরকে আকৃষ্ট করবার জন্য, সেই রকম একইভাবে আমরা স্টাডি করে সেগুলো ডিসকোর্সে ব্যবহার করি যাতে লোকজন আমাদের প্রতি আকৃষ্ট হয়। এবং কি করার জন্য? অ্যাবিলিটি বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য। এই দক্ষতা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি। Their chief use for delight is in privateness and retiring. আমরা এই যে ডিলাইট নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য যখন আমরা পড়াশুনো করি, দেয়ার মানে স্টাডিজের কথা বলা হচ্ছে, তখন আমরা কোথায় করি সেটা? প্রাইভেটনেসে এবং রিটায়ারিং। যে কোনো প্রাইভেট জায়গা, নির্জন জায়গা। রিটায়ারিং মানেও নির্জনতায়, যেখানে কেউ থাকে না, সেখানে আমরা পড়াশোনা করি কী করবার জন্য? আনন্দ নেওয়ার জন্য। ফর অর্নামেন্ট, অর্নামেন্টের জন্য আমরা সেটা কোথায় ব্যবহার করি? ইজ ইন ডিসকোর্স, আমাদের কথোপকথনে আমরা ব্যবহার করি। অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। দক্ষতার কথা যদি বলি, সেটা থাকে আমাদের কিসে? জাজমেন্ট, বিচার করার যে শক্তি, সেটাই। ডিসপোজিশন অফ বিজনেস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ থিং। আমাদের জীবনে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনগুলো আসে, সেগুলো অ্যারেঞ্জ করার যে দক্ষতা, সেটা একমাত্র পড়াশোনা থেকেই আসবে। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, এক্সপার্ট যে ম্যান আছে সে কী করতে পারে? এক্সিকিউট করতে পারে, সে পারফর্ম করতে পারে, এবং সম্ভবত বিচার করতে পারে পার্টিকুলার্স মানে হচ্ছে সিচুয়েশনকে, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। একজন এক্সপার্ট ব্যক্তি সে যে কোনো কাজকে পারফর্ম করতে পারে এবং যে কোনো সিচুয়েশনকে জাজ করতে পারে, বিচার করতে পারে একটার পর একটা। বাট কিন্তু দ্য জেনারেল কাউন্সেলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড দ্য মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। কিন্তু জেনারেল যে কাউন্সেল, অ্যাডভাইসেস, কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইসেস, অ্যান্ড দ্য প্লটস মানে হচ্ছে প্ল্যান্স, কৌশল, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স বলতে ম্যানেজিং থিংস, সেই জিনিসগুলো কোথা থেকে আসে? সেই ব্যক্তির কাছ থেকে আসে যারা লার্নড। অর্থাৎ সঠিক পরামর্শ এবং সঠিক প্ল্যান এবং প্রত্যেক জিনিসকে ম্যানেজ করার, পরিচালিত করার যে ক্ষমতা, সেটা আসে কার কাছ থেকে? লার্নড পিপলদের কাছ থেকে। এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যে এ লার্নড ম্যান ইজ বেটার দ্যান অ্যান এক্সপার্ট। ফ্রান্সিস বেকন আমাদেরকে একটু সতর্কও করে দিচ্ছেন। তিনি বলছেন টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। স্লথ অর্থাৎ কুড়েমি। তিনি বলতে চাইছেন যে পড়াশোনার মধ্যে যদি আমরা অতিরিক্ত সময় ব্যয় করি, তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করে না, সেখান থেকে আমাদের মধ্যে একটা কুড়েমি চলে আসে, সেটাকে তিনি ডেঞ্জারাস বলতে চেয়েছেন। আবার বলছেন টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, যে আমরা যদি অর্নামেন্ট হিসেবে সেটাকে বেশি ব্যবহার করি, যদি আমাদের কথাবার্তায়, যদি আমাদের আলাপ আলোচনায় বেশি কোটেশন তুলি, আমি যদি নিজের পাণ্ডিত্যকে দেখাই, তা সেটা হচ্ছে অ্যাফেক্টেশন অর্থাৎ ঢং বলেছেন তিনি, এটাকেও তিনি নিষেধ করেছেন। আবার বলছেন টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, যে আমাদের রুলসের দ্বারা, আমাদের পড়াশোনার যে রুলস, সেটার দ্বারা সম্পূর্ণভাবে বিচার করি, তাহলে সেটা একটা স্কলারের হাস্যকর ব্যাপার, সেটাও উচিত নয়। তিনি বলতে চাইছেন যে পড়াশোনার দ্বারাই সমস্ত কিছু আমরা বিচার করব না। ফ্রান্সিস বেকন বলছেন দে পারফেক্ট নেচার। এখানে পারফেক্ট অর্থাৎ এনহ্যান্স, বৃদ্ধি করা, বাড়ায়। রিডিং আমাদের ন্যাচারাল যে অ্যাবিলিটি, সেটাকে বৃদ্ধি করে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং সেগুলো পারফেক্ট হয় অভিজ্ঞতার দ্বারা। অর্থাৎ তিনি শুধুমাত্র যে স্টাডিকে গুরুত্ব দিচ্ছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিচ্ছেন,
যে শুধু স্টাডি থাকলেই হবে না, এক্সপিরিয়েন্সটাও থাকতে হবে। স্টাডি আমাদের যে ন্যাচারাল যে অ্যাবিলিটি, আমার যে সামর্থ্য, কোনো কিছু করার যে আমার ক্ষমতা, হ্যাঁ, সেটাকে বৃদ্ধি করে স্টাডি, কিন্তু সেটা পারফেক্ট হয় আমার এক্সপিরিয়েন্সের দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, আমাদের মধ্যে যে স্বাভাবিকভাবে যে দক্ষতাটা আছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যে সমস্ত গাছগুলো বেড়ে ওঠে সেগুলোর মতো, দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, যেগুলো কাটছাট, প্রুনিং অর্থাৎ কাটছাট করা দরকার স্টাডির দ্বারা। যদি কোনো স্বাভাবিকভাবে বেড়ে ওঠা গাছ, সেটাকে আমরা যদি কাটছাট না করি, তাহলে সেটা যেদিকে ইচ্ছা সেদিকে বেড়ে যায়, তখন সেটা কোনো সঠিক একটা গঠন থাকে না, সৌন্দর্য থাকে না সেই গাছটার মধ্যে। সেই জন্য সেটা কী করা দরকার? প্রুনিং করা দরকার। এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যে সেই আমার যে ন্যাচারাল অ্যাবিলিটি সেগুলোকে প্রুনিং করব, কাটছাট করব কীভাবে? স্টাডির দ্বারা, পড়াশোনার দ্বারা। অ্যান্ড স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, স্টাডি আমাদেরকে খুব বেশি মাত্রায় ডিরেকশন দেয়, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেগুলোতে কি হয়? বাউন্ডেড থাকে, বাধা থাকে এক্সপিরিয়েন্সের দ্বারা। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র স্টাডি করি তাহলে সেটা আমাদেরকে অতিরিক্ত, অ্যাট লার্জ, খুব বেশি মাত্রায় ডিরেকশন দেয়, যেটা সঠিক নয়। সেই জন্যই তিনি বলছেন যে সেগুলো বাউন্ডেড করা দরকার এক্সপিরিয়েন্সের দ্বারা। এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন স্টাডি প্লাস এক্সপিরিয়েন্স, এই দুটো নিয়ে হচ্ছে বেস্ট থিং। হি উইল বি এবল টু ডু এনিথিং। তখনই যদি তার মধ্যে শুধু স্টাডি থাকে তাহলে হবে না, তার মধ্যে স্টাডি থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তখনই সে যে কোনো কাজ করতে পারবে। ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, ক্রাফটি অর্থাৎ চতুর চালাক, যে নিজেকে বেশি চালাক ভাবে, সে স্টাডিজকে কন্ডেম করে, ঘৃণা করে। সে ভাবে যে আমি অসৎ উপায়ে সাকসেস পেয়ে যাব, তাই সে স্টাডিজকে কন্ডেম করে, ঘৃণা করে। সে নিজেকে বেশি চতুর ভাবে, চালাক ভাবে, ক্রাফটি ভাবে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সহজ সরল যে সমস্ত মানুষ তারা পড়াশোনাকে প্রশংসা করে। যারা সাধারণ মানুষ, যারা বেশি শিক্ষিত নয়, যারা সিম্পল, তারা শিক্ষিত মানুষদেরকে খুব বেশি সম্মান করে, হ্যাঁ, তারা পড়াশোনাকে অ্যাডমায়ার করে। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, এবং বুদ্ধিমান যে মানুষ সে পড়াশোনাকে ব্যবহার করে, সে পড়াশোনার দ্বারা নিজেকে সাকসেসফুল করে তোলে, সে জানে পড়াশোনাকে কীভাবে ব্যবহার করতে হয়, সে হচ্ছে ওয়াইজ ম্যান। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, এখানে দে অর্থাৎ স্টাডির কথা বলা হচ্ছে, যে স্টাডি কিন্তু টিচ করবে না, শিক্ষা দেবে না যে কীভাবে তাকে ব্যবহার করতে হয়, স্টাডিকে কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু স্টাডি বলে দেবে না। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, কিন্তু এটা হচ্ছে একটা জ্ঞান, হ্যাঁ, যেটা নিজের মধ্যেই আসে। স্টাডি কিন্তু বলে দেবে না যে আমাকে কীভাবে ব্যবহার করো, সেটা এক্সপিরিয়েন্সের দ্বারা আসতে হবে। অ্যান্ড অ্যাবাভ দেম ওয়ান বাই অবজারভেশন, এবং সেটা পর্যবেক্ষণের দ্বারা আসতে হবে। তোমার স্টাডির দ্বারা তুমি ভিজুয়ালাইজ করবে যে তুমি স্টাডিটাকে কোন পথে ব্যবহার করবে, তুমি কতটা অবজার্ভ করতে পারছো, তার উপর নির্ভর করবে তোমার সফলতা। আবার ফ্রান্সিস বেকন আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা পড়াশোনা কেন করব না। তিনি বলছেন রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কন্ট্রাডিক্ট করার জন্য, বিরোধিতা করার জন্য, যে আমি পড়াশোনা করলাম কাউকে বিরোধিতা করব, সেটার জন্য পড়াশোনা করতে তিনি বারণ করছেন। অ্যান্ড কনফিউট করার জন্য, ভুল প্রমাণ করার জন্য, যে না আমি পড়াশোনা করেছি, আমি বেশি পণ্ডিত, তুমি ভুল, কাউকে আমি অন্যকে আমি ভুল প্রমাণ করবো, তার জন্য পড়াশোনা করতে বারণ করেছেন। সেটা তিনি বলছেন রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, বিরোধিতা করার জন্য বা ভুল প্রমাণ করার জন্য পড়াশোনা করবে না। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং তিনি এটাও বারণ করছেন যে যে যাই লিখছে সেটাকে তুমি সত্য মনে করে, বিশ্বাস করে গ্রহণ করে নিও না সম্পূর্ণ। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং এর জন্যও পড়াশোনা করো না যে ডিসকোর্সে, আলাপ আলোচনায়, কথাবার্তায় আমি সেগুলো কোটেশন তুলবো সেখান থেকে। নট টু ফাইন্ড, খুঁজে বার করতে বারণ করছে, যে টক খুঁজে বার করো না, কোটেশন খুঁজে বার করো না। আবার তিনি আমাদেরকে বলছেন যে আমরা কেন পড়াশোনা করব, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, ওয়ে অর্থাৎ এক্সপ্লোর করার জন্য, বিশ্লেষণ করার জন্য, অ্যান্ড কনসিডার অর্থাৎ বিবেচনা করার জন্য পড়াশোনা করতে বলছেন তিনি। অর্থাৎ তিনি এখানে বারণ করছেন যে বিরোধিতা করার জন্য বা কাউকে ভুল প্রমাণ করার জন্য বা যাই লেখা আছে তাই বিশ্বাস করার জন্য পড়াশোনা করো না, এবং কথাবার্তার মধ্যে কোটেশন তোলার জন্য পড়াশোনা করো না, কিন্তু পড়াশোনা করা কিসের জন্য? হ্যাঁ, বিশ্লেষণ করার জন্য, বিবেচনা করার জন্য। তারপরই ফ্রান্সিস বেকন আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা কোন বইগুলোকে কিভাবে পড়ব, কতটা পড়ব, সেটা বলে দিচ্ছেন। দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তিনি এখানে বলছেন যে কিছু বই আছে যেগুলোকে আমাদের কী করতে হবে? শুধু টেস্ট করতে হবে। যেরকম জিভায় আমরা ঠেকিয়ে নিই, শুধু টেস্ট করে নিই ঝালটা, সেরকম শুধু টেস্ট করে নিতে হবে। আদার্স টু বি সোয়ালোড, কিছু বই আছে যেগুলোকে পুরো গিলে নিতে হবে, চিবানোর দরকার নেই, মানে গিলে নাও, শুধুমাত্র মুখস্থ করে নাও, জেনে নাও। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড ডাইজেস্টেড, এবং কিছু বই আছে যেগুলো কিন্তু ভালোভাবে চেবাতে হবে এবং তারপর হজম করতে হবে, এগুলো বেশ ভালোভাবে পড়তে হবে।
এগুলো শুধু টেস্ট করলে হবে না, গিলে নিলে হবে না, এগুলো ভালো করে চিবিয়ে এগুলো হজম করে নিতে হবে, ভালোভাবে পড়তে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, এবং কিছু বই আছে যেগুলো শুধুমাত্র পার্টসে পড়তে হবে। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, হ্যাঁ কিছু বই আছে যেগুলো পড়তে হবে কিন্তু উৎসাহের সঙ্গে নয়, কৌতূহলের সঙ্গে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, এবং কিছু বই আছে যেগুলো পুরোপুরিভাবে পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, যেগুলো ধৈর্য নিয়ে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্ট মেড অফ দেম বাই আদার্স, কিছু বই আছে যেগুলো নিজে পড়বো না, ডেপিউটি মানে হচ্ছে আদার পার্সনকে দিয়ে পড়িয়ে নেব, এবং তারপর সেখান থেকে শুধু এক্সট্রাক্টটা, সাবস্ট্যান্সটা নিয়ে নেব, শুধুমাত্র বিষয়বস্তুটা জেনে নেব। অর্থাৎ আমার হয়ে অন্য কেউ পড়ে দেবে, তার কাছ থেকে কি করব, সাবস্ট্যান্সটা নিয়ে নেব, শুধুমাত্র বিষয়বস্তুটা নিয়ে নেব। বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্ট, কিন্তু এই জিনিসটা করব শুধুমাত্র যেগুলো কম গুরুত্বপূর্ণ, যে সমস্ত আর্গুমেন্ট, কম গুরুত্বপূর্ণ যে সমস্ত বই, সেগুলো ক্ষেত্রে করব। অ্যান্ড মেনার শর্ট অফ বুকস, মেনার অর্থাৎ ছোটোখাটো, তুচ্ছ, হ্যাঁ, এবং যেগুলো খুব ইম্পর্ট্যান্ট নয় সেই বইগুলোর ক্ষেত্রে আমরা এটা করব, শুধুমাত্র আমরা জিস্টটাকে নিয়ে নেব। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার, ডিস্টিলড বুক হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট যে সমস্ত বইগুলো, সেগুলো হচ্ছে ডিস্টিলড ওয়াটারের মতো, ডি মিনারেলাইজড ওয়াটারের মতো, স্বাদবিহীন জলের মতো, কোনো স্বাদ নেই, সেরকম কিছু বই আছে, সেগুলো ফ্ল্যাসি থিংস, সেগুলো তুচ্ছ জিনিস, সেগুলো রুচিহীন জিনিস এগুলো। তারপর আবার ফ্রান্সিস বেকন আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে আমরা বই পড়ছি, এটা আমাদের কি বেনিফিট দিচ্ছে, হ্যাঁ সেটা তিনি বলে দিচ্ছেন। রিডিং মেক এ ফুল ম্যান, মেক অর্থাৎ এটা ওল্ড ইংলিশ, মেক্স, রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এটা আন্ডারলাইন করে নাও তোমরা। এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যে রিডিং কি করে, মেক্স এ ফুল ম্যান অর্থাৎ ডেভেলপস এ ম্যান, একটা মানুষের উন্নতি ঘটায়। যদি কোনো মানুষ রিড করে, পড়াশোনা করে, হ্যাঁ তাহলে তার সেটা কী হবে, সে তাহলে ডেভেলপ করবে, হ্যাঁ তার উন্নতি ঘটবে। কনফারেন্স এ রেডিম্যান, যদি সে বেশি, কোনো মানুষ যদি বেশি কনফারেন্স করে, কথোপকথনে সে অংশগ্রহণ করে, তাহলে সেটা তাকে রেডিম্যান বানাবে, অর্থাৎ প্রস্তুত, কুইক, সবসময় তৈরি সে মানুষ, সেই রকম সে হয়ে যাবে। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং যদি সে লেখে তাহলে সে কী হবে, পারফেক্ট ম্যান হবে, সে নির্ভুল ম্যান হবে। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটিল, যদি কোনো মানুষ কম লিখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে কিন্তু তার গ্রেট মেমোরি থাকতে হবে, তার মনে রাখার ক্ষমতা থাকতে হবে, তার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে হবে, তাহলে তার কম লিখলেও হবে। দেখবে আমাদের বাড়িতেও বলে যে মুখস্থ করতে পারছিস না, মনে থাকছে না, তাহলে লিখে নে বারবার। এটা ফ্রান্সিস বেকন বহু বছর আগে বলে গিয়েছেন যে যদি তুমি কম লিখো তাহলে তোমার গ্রেট মেমোরি দরকার। ইফ হি কনফার লিটিল, যদি সে কথোপকথন কম বলে, যদি লোকের সঙ্গে বেশি কথাবার্তা বলে না, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তাহলে তার একটা প্রেজেন্ট উইট অর্থাৎ উপস্থিত বুদ্ধি থাকতে হবে। যদি কোনো মানুষের উপস্থিত বুদ্ধি প্রচুর থাকে তাহলে সে কনফারেন্সে অংশগ্রহণ না করলেও তার চলবে, উপস্থিত বুদ্ধিটা থাকতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, যদি কোনো মানুষ কম পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাহলে তাকে চতুর হতে হবে, চালাক হতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডোথ নট, অর্থাৎ তাকে এমন ভান করতে হবে যে যেটা সে জানে না যেন সে জানে। টু সিম টু নো, সে ভান করবে যেন সে জানে, তো তাকে কানিং হতে হবে কোনো মানুষ যদি কম পড়ে। তারপর আবার ফ্রান্সিস বেকন আমাদেরকে বলে দিচ্ছেন যে কোন বই, কোন সাবজেক্ট আমাদেরকে কোন জিনিসে দক্ষ করে তোলে, কোন জিনিসের আমাদের উন্নতি ঘটায়। দেখো আন্ডারলাইন করে এটা, হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, অর্থাৎ যে সমস্ত মানুষ বেশি করে ইতিহাস পড়ে তারা বুদ্ধিমান হয়, হ্যাঁ তাদের বুদ্ধি বৃদ্ধি পায়। পোয়েটস উইটি, এবং পোয়েটরা কী হয়, তারা উইটি হয়, উইটি অর্থাৎ ইমাজিনেটিভ পাওয়ার তাদের খুব বেশি হয়, কল্পনা শক্তি বৃদ্ধি পায় তাদের। অর্থাৎ যদি তুমি বেশি পোয়েট্রি পড়ো তাহলে কি হবে, তোমার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দ্য ম্যাথামেটিক্স সাটেল, যদি তুমি বেশি অঙ্ক করো তাহলে তুমি কি হবে, তোমার বুদ্ধি সাটেল হবে, তীক্ষ্ণ হয়ে যাবে তোমার বুদ্ধি। ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক, যদি তুমি বেশি করে দর্শন পড়ো তাহলে তোমার চিন্তাভাবনা ডিপ হয়ে যাবে, মোরাল গ্রেভ অর্থাৎ সিরিয়াস হয়ে যাবে, লজিক অর্থাৎ যুক্তিবাদী হয়ে যাবে তুমি। অ্যান্ড রেটোরিক অ্যাবেল টু কন্টেন্ট, এবং রেটোরিক অর্থাৎ অলঙ্কার শাস্ত্র যদি তুমি বেশি করে পড়ো সেটা তোমাকে অ্যাবেল করবে, সমর্থ করবে কী করার জন্য, টু কন্টেন্ট অর্থাৎ টু কনভার্স, লোকেদের সঙ্গে কথোপকথন করার, লোকেদের সঙ্গে কথোপকথন করার তোমার দক্ষতা বেড়ে যাবে।
তারপরে ফ্রান্সিস বেকন একটা ল্যাটিন ফ্রেজ ইউজ করেছেন, হ্যাঁ, অ্যাবিয়ন্ট স্টাডিয়া ইন মোর্স, অর্থাৎ স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স। এই কথাটাই আমরা আগেই বললাম, অর্থাৎ যেরকম আমরা স্টাডি করব সেরকমই আমাদের পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স, সেরকম আমাদের প্রভাব পড়বে কিসের ওপরে? ম্যানার্সের ওপরে, আমাদের আচরণের ওপরে। যদি আমি বেশি করে পোয়েট্রি পড়ি তাহলে আমার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যদি আমি ম্যাথ বেশি করে করি তখন আমার বুদ্ধি তীক্ষ্ণ হবে, ধারালো হবে, নির্ভুল হবে, আমার বুদ্ধি সূক্ষ্ম হবে। এবং যদি আমি ইতিহাস পড়ি তাহলে বুদ্ধিমান হব। যদি আমি ফিলোসফি পড়ি তাহলে আমার চিন্তাভাবনায় লজিক্যাল আসবে, যুক্তিবাদী আসবে। হ্যাঁ, এই কথাগুলোই, এটাই হচ্ছে যে স্টাডিজ যেমন স্টাডি করব সেরকম আমাদের ইনফ্লুয়েন্স হবে ম্যানার্স, সেরকম আমাদের প্রভাব পড়বে। ইনফ্লুয়েন্স হওয়া মানে প্রভাব পড়া, কিসে? ম্যানার্সে, আমাদের আচরণে। তারপরে আবার ফ্রান্সিস বেকন বলছেন, নেই দ্যার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ। তিনি এখানে বলছেন যে না, বুদ্ধিতে কোনো পাথর বা প্রতিবন্ধকতা নেই। স্টোন মানে জানো পাথর, ইম্পেডিমেন্ট অর্থাৎ প্রতিবন্ধকতা, হ্যাঁ, অর্থাৎ বুদ্ধিতে কোনো পাথর বা প্রতিবন্ধকতা নেই, তবে উপযুক্ত অধ্যয়নের দ্বারা এটি তৈরি করা যেতে পারে, অর্থাৎ আমাদের ব্রেনকে গঠন করা যেতে পারে ফিট স্টাডিজের দ্বারা, উপযুক্ত পঠনের দ্বারা বুদ্ধিকে তৈরি করা যেতে পারে। লাইক ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেমন আমাদের বডিতে যদি কোনো ডিজিজ হয়, রোগ হয়, তার জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ আছে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ব্যায়াম আছে তো। তারপর ফ্রান্সিস বেকন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস। বোলিং এক ধরনের খেলা, যেটা বোতলের খেলা, ভারী বল দিয়ে বোতল ফেলা, সেটা হচ্ছে বোলিং খেলা। তো সেই খেলাটা গুড, ভালো কিসের জন্য? যদি পেটের মধ্যে স্টোন অ্যান্ড রেইনস অর্থাৎ পেটের মধ্যে বা কিডনির মধ্যে যদি পাথর হয় তাহলে বোলিং খেলাটা ভালো, তাতে পাথর নেমে যাওয়ার সম্ভাবনা থাকে বা পাথর কম হওয়ার সম্ভাবনা থাকে। এই শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, লাংস অর্থাৎ ফুসফুস অ্যান্ড ব্রেস্ট, ব্রেস্ট অর্থাৎ বুকের মধ্যে এবং ফুসফুসের মধ্যে যদি কোনো রোগ থাকে তার জন্য শুটিং খেলাটা ভালো। জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টমাক, এবং যদি তোমার পেটের কোনো সমস্যা হয়, হজমের কোনো সমস্যা হয়, তাহলে মৃদুভাবে যদি হাঁটাচলা করো তাহলে সেই সমস্যা দূর হয়। রাইডিং ফর দ্য হেড, এবং যদি মাথার সমস্যা হয়, মাথা ঝিমঝিম করে বা মাথায় একটু প্রবলেম মনে হয়, তাহলে রাইড করো তুমি, হ্যাঁ, সেটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড দ্য লাইক, এবং ইত্যাদি। ফ্রান্সিস বেকন যেরকম বলে দিলেন বিভিন্ন রোগের বিভিন্ন রকম এক্সারসাইজ বললেন, এবার তিনি বলছেন দেখো যে বিভিন্ন মানুষের যে সমস্ত মনের যে রোগ বা মাথার যে রোগ তার জন্য কোন বই পড়া দরকার, এটা আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট আছে। তো তিনি বলছেন, সো ইফ এ ম্যানস উইচ বি ওয়ান্ডারিং, যদি একটা মানুষের বুদ্ধি ওয়ান্ডার করছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এক জায়গায় স্থির নয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাহলে তাকে ম্যাথামেটিক্স, অঙ্ক প্র্যাকটিস করতে বলো। ফর ইন ডেমনস্ট্রেশন, অর্থাৎ ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ তিনি বলছেন, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল মাস্ট বিগিন অ্যাগেন, যদি তার বুদ্ধিটা এক জায়গায় স্থির না হয় তাহলে সে আবার শুরু করতে হবে। অর্থাৎ তিনি অঙ্ক করছেন, অঙ্ক করতে করতে তার মনটা অন্যদিকে চলে গেল, অন্যদিকে চলে গেলে কী করতে হবে? তাকে আবার নতুন করে হিসাব বাকি করতে হবে, তাহলে তার মনটাকে সে স্থির করা শিখবে আস্তে আস্তে। সেই জন্যই বলছে যে কারো বুদ্ধি যদি এদিক ওদিক ঘুরে বেড়ায়, এক জায়গায় স্থির না হয়, তার মধ্যে একাগ্রতার যদি অভাব হয়, তাহলে তাকে অঙ্ক করতে বলো। আবার তিনি বলছেন, ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি কারো বুদ্ধি অ্যাপ্ট মানে সুটেবল না হয়, উপযুক্ত না হয়, কি করার জন্য? টু ডিস্টিংগুইশ, পার্থক্য করার জন্য, আর ফাইন্ড ডিফারেন্সেস, একই মানে, অর্থাৎ কোনো দুটো জিনিসের মধ্যে সে পার্থক্য খুঁজতে পারে না, পার্থক্য করতে পারে না, সূক্ষ্ম পার্থক্য সে সেটা করতে পারে না, ডিফারেন্স বুঝতে পারে না দুটো জিনিসের মধ্যে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে তাকে পড়তে বলে স্কুলম্যানদেরকে, অর্থাৎ ফিলোসফারদেরকে, দার্শনিকদেরকে পড়তে বলো। যদি সে দার্শনিকদেরকে পড়ে তখন সে দুটো জিনিসের মধ্যে সূক্ষ্মতা বিচার করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। কেন পড়তে হবে? ফর মানে বিকজ দে আর সাইমেনি সেক্টরস অর্থাৎ স্প্লিটার অফ হেয়ার্স, অর্থাৎ তারা কি করতে পারে? এই স্কুলম্যানরা, ফিলোসফাররা চুলচেরা বিশ্লেষণ করতে পারে, তারা স্প্লিটার অফ হেয়ার অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ তারা করতে পারে, একদম খুঁটিনাটি সূক্ষ্ম বিশ্লেষণ তারা করতে পারে। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি সে কোনো ম্যাটারের সিদ্ধান্তে না আসতে পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলুস্ট্রেট অ্যানাদার, এবং কোনো জিনিসকে প্রমাণ করার জন্য অন্য একটা জিনিসকে যদি সে না আনতে পারে, অর্থাৎ একটা জিনিসকে প্রমাণ করার জন্য যদি সে উদাহরণ না আনতে পারে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে ল পড়তে বলো। এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যে কোনো মানুষ যদি একটা জিনিসকে প্রমাণ করার জন্য অন্যটি তুলে ধরার জন্য উপযুক্ত না হয়, অর্থাৎ সে যদি উদাহরণ দিতে না পারে, তাহলে তাকে আইনজীবীদের মামলাগুলি পড়তে হবে, লয়ার কেসেস পড়তে হবে তাকে।
অর্থাৎ লয়াররা কী করে, একটা জিনিসের সিদ্ধান্তে আসার জন্য যাতে জাজ সেটাতে ফায়সালা দেয়, তার জন্য অন্য সময়ের অতীতের ঘটনা তারা টেনে আনে। হ্যাঁ, লয়ারদের হচ্ছে এটাই কাজ। হ্যাঁ, অতীতের ঘটনা, অতীতের ইনস্ট্যান্স, অতীতের উদাহরণ তারা তুলে আনে, যে অতীতে এই মানুষটার এই সাজা হয়েছিল, তাহলে আপনি এই মানুষটা এই একই দোষ করেছে, তাকে আপনি এই একই সাজা দেন। তাই ফ্রান্সিস বেকন শেষে বলছেন, শো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট, যে মনের প্রত্যেক ডিফেক্টে, প্রত্যেক ত্রুটির, প্রত্যেক দোষের একটা অবশ্যই একটা স্পেশাল একটা রিসিট আছে, স্পেশাল একটা প্রাপ্তি, স্পেশাল একটা প্রতিকার আছে। অর্থাৎ যে মানুষের যেমন রোগ, সেই মানুষের তেমন প্রতিকারও আছে। তো সেই অনুযায়ী তিনি আমাদেরকে এইসব জিনিসগুলো পড়তে বলেছেন, এইভাবে পড়তে বলেছেন। তো যদি তোমাদেরকে টেক্সটটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।